আসসালামু আলাইকুম। প্রিয় ওয়ালাইকুম দর্শক, আসসালাম রহমতুল্লাহি। আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে। তারপরেও আপনারা আ Facebook, YouTube যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে এ মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের কি হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট? প্রথম কথা, প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস্ট করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদেরকে কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? সে
তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা তো জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতে হবে। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্র তো এই আমার গাড়ি বাই করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরের স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে কেন, শোনো এক কাজ, আই গাড়িগুলো আরামদাদা তুই যাবি এ দেখাতে, বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পাদন করার জন্য। নিমি বলল, খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলো, আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম ওই সমস্ত সম্পাদন করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শরীরকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার একটা তোমার নিমের ঘটনাকে নিয়ে এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না, অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাইরে হয়েছে, পিও 9 প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল তখন, কোনো কারণ দর্শানোর বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু
sack anyone from the service. এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 এটাকে বলা হইতো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, PO9। তো ওই PO9 এর আমরা আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে, খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। তো পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে PO9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। he was a fine man. উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to Sheikh Mujib's house. Yeah, Sheikh Mujibকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেভারেবল। এটা কি নাজমু, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কোনো গোষ্ঠীর লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওথ নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করতে। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না রাখি। ইউ বিকাম ভেরি ইমোশনাল। তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাইরে যা। হুদা বাইরে গেল, আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখবি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের। আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর that was the last meeting between us and between me and Sheikh Mujib পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো, ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ। আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে কি না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন। 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে? আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললো যে না না শোন, তোরা কি তোদের জন্য আমি কি করতে পারি? তোরা যদি বিদেশে চাকরি করতে চাস, আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যার ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস, তাহলে শেখ নাসারের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম যে, আমি বললাম চাচা, আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চ্যুত করছেন। আল্লাহ আল্লাহ খায়ের আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই। এরা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনার সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময়, যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইল জিগান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তোফাইল কাজ এগুলি মুছে জানলি জলদি। চাচা, এই যে চাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, টাকা আগে হোক পরে হোক, দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম, স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল? স্যার দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেক দিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াইটা এবারে পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো না, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো?
সে আমাদের একজন একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেবো না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে বাধ্য। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক পার্সন, সবাই চেনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকতো বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল ওভার দি কাপ অফ টি। আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, দীপি ধর আমাদের কাছে আসলেন। আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন দীপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধ হয় আবার বইমেজে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করি, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি, মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে। সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ।
ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছি ক্ষয়ক্ষতি, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? তো যে সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। এখন 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাট করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz Bhai came and Rizal Karim came. They saw David Frost to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, the way he was rogering my mother tongue, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বাউন্ডুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপুধরের কথা, স্যার এটা কারা করেছে স্যার? দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার খাচ্ছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এইরকম ব্যাপার। আর ব্যাপার এই যে রকেট সায়েন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি, আর কি বলি। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি হবে না, কারণ তাদের ইচ্ছা তো আমি কেন ভুল করতে যাবো? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার
was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরছে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল E.A. চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। E.A. চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম শেরের কাছে, বাট it was I think too late, but whatever it is, he got caught. স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম 6 প্যাক টেক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো তোমার সাথে কথা বলতেছি, তুমি আমারে দেখতেছো, সবাই দেখতেছো। নিম্মি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। না, উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। ও উনি নাই না? আচ্ছা। ও হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর? প্রায় 1905 সালে মারা গেছেন। 2005? হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th stage ক্যান্সার চলে যায়, তখন সেই যুগে কোন কিছু আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, আমি কি করতে পারি। যাক প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি 8 লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ, সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম, হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এই ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই, এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন, এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই 21শে আগস্টের মতো, ততবারই 10টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত, উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না, সেটা কোনোদিন করব না, কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন
এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো, তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো, সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স ৮০-র উপরে, আপনার ৮৫ তাই না স্যার? না, ৭৫। ৭৫, যাক ৭৫ বছর বয়স। তো ৭৫ বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান, এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি, আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন, এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয়, তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে, তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য, যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি, তারা মনে করেন, তাহলে আমরা পিছপা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন, আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি হয়ে গেছে, তা আল্লাহ করবেন। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর ডালিম হয়তো অন্য কেউ হতে পারত। এটি আমার শেষ কথা। আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমরা মেজর ডালিম সম্পর্কে আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি, এটা দেখে শেষ করব আজকের অনুষ্ঠান। আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী। পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, বীরুত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত, যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর। রূপকথার ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত, তিনি মেজর ডালিম। আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে, আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন। শরীফুল হক ডালিম 1964 সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম 20 এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয়
এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেয়া হয়। ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে 1975 সালের 15ই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 1975 সালে দেশের সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15ই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেন। হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায়। হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, মিষ্টি বিতরণ করে দেশব্যাপী, যেমনটি করেছে 2024-এর 5ই আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর। বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণবাদ থেকে, ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে, খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে। দেশপ্রেমিক বীর যোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্নপুরুষ। তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবারসহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জালমুক্ত করেছিলেন। গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি। মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে। যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেননি, তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু। বাবা এবং কন্যা এই জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবে কেউ বর্ণনা করেনি। গত 15 বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি। 75-এ যদি ডালিম ফারুকরা না থাকতো, হয়তো জাতি আজ আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করত। গত 15 বছর ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল। 24-এ ছাত্র জনতা এক একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশের সেই সাহসী বীর আজ আমাদের সামনে। আজ সরাসরি তার মুখ থেকেই শুনুন 15 আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা ও পূর্বাপর। জি, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে আমার মনে হয় ইউটিউবের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটা আমরা আজকে ব্রেক করেছি। এর আগেরটা বোধহয় 6 লাখ কত অথবা 7,50,000 এরকম, আমরা আজকে সেটা ব্রেক করেছি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ইউটিউবের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে মেজর ডালিমের এই লাইভটি দেখেছেন। বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন মেজর ডালিমদেরকে সেটা আজকে প্রমাণিত হয়েছে। তো আমি আবারও মেজর ডালিম, উনি অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাকে তিনি নিশ্চয়ই পরে দেখবেন এটা, তাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে